আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? Yes, ma'am. জি ম্যাম। সো আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট নোটিস আছে, সেটা হচ্ছে যে কালকে যে এসআরএসটা পড়ালাম সেই এসআরএসটা আপনাদের বানাতে হবে অ্যাজ আ গ্রুপ, মানে দ্য গ্রুপ দ্যাট ইউ হ্যাভ ইন এসএডি থিওরি, you have to make that SRS and this will be counted as your home assignment 2. The document that you will submit, it will be counted as your home assignment 2. And so আমাদের এবার ফাইনাল কত 25 মার্কস এর, রাইট? তো 25 মার্কসের ফাইনালের মধ্যে অ্যারাউন্ড 5 মার্কসের মতন থাকবে হচ্ছে এই এসআরএস এর উপর আপনাদের একটা ভাইভা দিতে হবে। সো দ্য এসআরএস দ্যাট ইউ উইল বি মেকিং, সেটা ফুল না হলেও হাফওয়ে হলেও সেটার উপর একটা ভাইভা দিতে হবে, হোপফুলি সেকেন্ড লাস্ট ক্লাসে। আমি বলছি এখন ডেটটা, প্রত্যেকটা মেম্বারকে ভাইভা দিতে হবে। সেই ভাইভাটা উইল বি ডিরেক্টলি, দিস মার্ক উইল বি ডিরেক্টলি কাউন্টেড ইন দ্য ফাইনাল এক্সামিনেশনস মার্কস, মানে ওই ফাইনালের 5 মার্ক এই ভাইভা থেকে কাউন্ট হবে। আর ডকুমেন্টটা যে সাবমিট করবেন এটা হচ্ছে হোম অ্যাসাইনমেন্টে কাউন্ট হবে। সো অ্যাকচুয়ালি আপনারা একটা কাজেই দুইটা একসাথে করে ফেলতে পারছেন। এন্ড এটার সাবমিশন, ডকুমেন্ট সাবমিশনটা টাইম আছে, এটা ধরেন পুরো এই মাসের শেষে দিলেন, নট আ প্রবলেম। বাট ভাইভা যেটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের ক্লাস টাইমে দিতে হবে। তার মানে হলো যে আমাদের সেকেন্ড লাস্ট ক্লাসে ভাইভা দিতে হবে কি আপনাদেরকে। তো লাস্ট উইকের স্যাটারডে যেটা, সেদিন হচ্ছে আপনাদের ভাইভা দিতে হবে। সো আপনারা এটার উপর কাজ করা শুরু করে দেন। ওই দিন যে আপনাদের শেষ করে ফেলতে হবে এটা না, আপনারা পরে সাবমিট করলেন ডকুমেন্টটা, বাট ওই দিন অ্যাটলিস্ট হাফ যেন কমপ্লিট হয়, মিনিমাম হাফ যেন কমপ্লিট হয়, যাতে সেটার উপর আমি আপনাদের সবার ভাইভা নিতে পারি। এইটার মার্কসটা আসলে ডিরেক্টলি কাউন্ট হবে ফাইনালে। ইউ মাস্ট কমপ্লিট অ্যাট লিস্ট 50% অফ দ্য ডকুমেন্ট উইদিন দ্য সেকেন্ড লাস্ট ক্লাস অফ দিস ট্রাইমেস্টার। তার মানে লাস্ট উইকের স্যাটারডে, ততদিনের মধ্যে হচ্ছে আপনাদের এসআরএস এর হাফ কমপ্লিট করে ফেলতে হবে। আচ্ছা, এটা গেল হলো এসআরএস এর কথা। কারো কোনো কোয়েশ্চেন আছে অ্যাবাউট দিস নোটিস? সেকেন্ড লাস্ট ক্লাস মানে হচ্ছে কি ম্যাম? তাহলে সেকেন্ড লাস্ট ক্লাস মানে আমি একটু ক্যালেন্ডারটা বের করি। আচ্ছা আচ্ছা, ক্যালেন্ডার, এটা তো সেপ্টেম্বর মাস, তাই না? হ্যাঁ, আপনাদের সেকেন্ড লাস্ট ক্লাস ইজ মোস্ট লাইকলি 25 তারিখ, তাই না? হ্যাঁ, সো তাহলে 25 তারিখ। হ্যাঁ, 25 তারিখে ম্যাম। হ্যাঁ, 25 এ হচ্ছে আপনাদের সেকেন্ড লাস্ট ক্লাস। সো 25 এ হচ্ছে আপনারা এটার উপর ভাইভা দিবেন। মানে বেসিক্যালি 10 দিন পরে। সো আপনার কাজ শুরু করে দেন, অ্যাটলিস্ট অর্ধেক কমপ্লিট করেন 10 দিনে, আর বাকি অর্ধেক কমপ্লিট করে ওই যে সেপ্টেম্বর 30 বা অক্টোবর 1 তারিখের মধ্যে আমি নিয়ে নিব সাবমিশন এসআরএস ডকুমেন্টের। তো এটা অবশ্যই গ্রুপে, যে গ্রুপটা আপনারা আছেন সেই গ্রুপ থেকে একটা সাবমিশন হবে ডকুমেন্টের, বাট ভাইভা যখন দিবেন সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল মেম্বার্সরা ভাইভা দিবেন। তো এটা গেল আমাদের এসআরএস নিয়ে। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে যে 21 তারিখে আপনার একটা সিটি আছে, আই থিঙ্ক এটা জানেন সবাই। ওটার সিলেবাস তো যে অনেক আগে পড়ানো, ক্লাস ডায়াগ্রাম, স্টেট ডায়াগ্রাম, এসসিআরসি, ওটা। তো সেটা হচ্ছে গিয়ে আজকে আমরা একটু প্র্যাকটিস করবো। আর এটার সিটিটা আপনারা 21 তারিখে দিবেন। আর লাস্টলি হচ্ছে আপনাদের লাস্ট ক্লাসে প্রেজেন্টেশন থাকবে একটা, সেটা হচ্ছে মোস্ট লাইকলি সিকোয়েন্স ডায়াগ্রামের উপরে। দেখি নেক্সট ক্লাসে আমরা সিকোয়েন্স ডায়াগ্রাম করবো। একটাই ডায়াগ্রাম বানাতে হবে ফুল গ্রুপের, সো ওটা বেশি ঝামেলা হবে না হোপফুলি। আচ্ছা, তো আমরা আজকে অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েছেন? না, অ্যাটেন্ডেন্স এখনো নেই নাই। আজকে আমরা যেটা দেখবো সেটা হলো যে ডিফারেন্ট কাইন্ডস অফ ডায়াগ্রামস এর, যেটা আপনাদের নেক্সট সিটিতে থাকবে, সেগুলো একটু প্র্যাকটিস করব। আর হলো যে আমরা ইউজেবিলিটিটা আজকে করে ফেলবো। প্রথমে আমরা ইউজেবিলিটি দেখে ফেলি, দেন উই উইল স্টাডি দ্য প্র্যাকটিস ডায়াগ্রামস। So usability or UI design, let's start talking about this at first in today's class. What is user interface? I think most of you already know what user interface is. Even before this trimester, I'm sure most of you already knew it, because যে কোনো ওয়েবসাইট or application যাই বলি না কেন আমরা, সেখানে আমরা ব্যাক এন্ডেও যতই ভালো কাজ করি না কেন, আমাদের ইউজার ইন্টারফেসটাও কিন্তু ডিসেন্ট হতে হবে। It has to be good. This is that part of the system which the users directly interact with. তাই না? Users don't interact with the backend or the database or the backend code or any kind of programming language. They don't interact with these. They interact with the computer screen that gives them different buttons, menu, toolbar, etc. So technically এই সব জিনিস হচ্ছে আসলে ইউজার ইন্টারফেস বলা হয় এগুলাকে। যে ইন্টারফেসটা, যে কানেকশনটা ইউজার কে অ্যালাউ করে ইন্টারঅ্যাক্ট করতে সিস্টেমের সাথে।
সো ইউজার ইন্টারফেসের ডিজাইন আসলে আপনাদের করতে হবে। when you design a system you also have to design the user interface. So a design it will actually define the way any kind of external entity will communicate with the system. So যে কোনো external entity, it can be the user themselves or any other system that interacts with your system. মানে অন্য কোনো সিস্টেম থেকে সাপোজ আমি আপনার সিস্টেমে একটা ইনপুট পাঠালাম, সেটাও হতে পারে। তারা কি দিয়ে ইন্টারঅ্যাক্ট করবে? তারা ইন্টারঅ্যাক্ট করবে ইউজার ইন্টারফেস দিয়ে। সো এইগুলো কনসিডার করতে হবে ইউজার ইন্টারফেস ডিজাইনে। মোরওভার কি টাইপের ইনপুট মানে এক্সপেক্ট করা যায় ইউজার ইন্টারফেস থেকে এন্ড কি টাইপের আউটপুট সে প্রোভাইড করবে, সেগুলোও আসলে ইউজার ইন্টারফেসের মধ্যে কনসিডার্ড। তো ইউজার ইন্টারফেস ডিজাইন করতে আমরা অনেকগুলো রুল দেখবো। তো মোরালেস যে মানে তিনটা ক্যাটাগরিতে রুল আমরা দেখবো। একটা হচ্ছে গিয়ে 3 গোল্ডেন রুলস, একটা হচ্ছে গিয়ে স্নাইডারম্যানস 8 গোল্ডেন রুল, আর এটা দেখবো নরম্যানস ডিজাইন প্রিন্সিপলস। তো প্রথমে হচ্ছে গিয়ে আমরা 3 অরিজিনাল বা ইনিশিয়াল গোল্ডেন রুলস সেগুলো দেখি। এই রুলগুলো আপনারা অন্য যে কোনো ইউআই এর স্লাইড যদি খুঁজে নো ইন্টারনেটেও বা বই, সব জায়গায় আপনারা এটাই পাবেন যে 3 golden rules. এগুলো হচ্ছে গিয়ে বলতে গেলে the initial বা original most important golden rules of user interface design. What is the first one? Placing users in control. This means that whenever you are making a user interface, you have to give the users this idea that they are the ones in control. যেটাই মানে যে ধরনেরই ইউজার ইন্টারফেস আপনারা বানান না কেন, এইটা কখনো বানানো যাবে না যে ইউজাররা মনে করছে সবকিছু আসলে সিস্টেমের কন্ট্রোলে আছে। মানে ওদের থেকে কোনো ইনপুট নেওয়া হচ্ছে না বা ওদেরকে বেশি একটা কাজ করতে দেওয়া হচ্ছে না, ওদের থেকে অল্প একটু ইনপুট নেওয়া হচ্ছে আর বাকি সব কাজ সিস্টেম জেনারেটেড হয়ে যাচ্ছে, এটা যেন না হয়। সো নাম্বার 1 থিং ইজ প্লেসিং দ্য ইউজার্স ইন কন্ট্রোল। সো এটার আন্ডারে অনেকগুলো কনসেপ্ট চলে আসে। মোডলেস কথাটার অর্থ কি? ওই যে আমি যে আনঅ্যাম্বিগুয়াস পড়াচ্ছিলাম কালকে, যে একটা সার্টেন কন্ডিশন যদি ডিফারেন্ট সিনারিওজে আমাকে ডিফারেন্ট আউটপুট দেয়, তাহলে জিনিসটা মানে ইটস ব্যাড ফর আস, তাই না? মোডলেস মানে হচ্ছে গিয়ে আমার একটা সার্টেন ইন্টারপ্রিটেশন, সে আমাকে একটাই আউটপুট দিবে ইন এনি সার্কামস্ট্যান্স। সো ইউজার্সদের জন্য বোঝা আসলে খুবই সহজ যে কোনো সার্কামস্ট্যান্সে আমি একটা পার্টিকুলার টাস্ক করলে সে আমাকে সিমিলার আউটপুটই দিবে। ফর এক্সাম্পল, আমি একটা পেজে নেক্সট ক্লিক করলাম, সে নেক্সটে গেল, আরেকটা পেজে নেক্সট ক্লিক করলে সে 3-4টা পেজ পরে চলে গেল, এইটা যেন না হয়। নেক্সট যে একবার যদি নেক্সট বললে আমি নেক্সট ওয়েব পেজে যাই, সেটা যেন সব জায়গায় এটা কনসিস্টেন্ট থাকে। সো দ্য ইউজার ইন্টারফেস হ্যাজ টু বি মোডলেস। ফ্লেক্সিবিলিটি, দ্য ইউজার ইন্টারফেস নিডস টু বি ফ্লেক্সিবল, যাতে ইউজাররা ফ্লেক্সিবল ভাবে এটাকে ইউজ করতে পারে। এটা যেন একদম রিজিড না থাকে যে এখানে একদম মানে ফিক্সড 10টা কাজই করা যাবে, এই 10টার জন্য 10টা বাটন দেওয়া আছে, এই মানে এটার মানে ফিক্সড, এর থেকে বেশি কোনো কাজ করা যাবে না, এমন যেন না হয়। ফিক্সড কিছু রিজিড ভাবে করা মানে ইটস ব্যাড। ইউজার ইন্টারফেসে আমরা ওদেরকে ডাইনামিক্যালি অনেক কাজ করতে দিব, আমরা ওদের জন্য মানে ওয়াইড রেঞ্জ অফ অপশনস রাখবো, ওরা যাতে নিজেরা কাস্টমাইজ করেও কিছু করতে পারে। সবকিছু যদি আমি ফিক্স করে দিই, তাহলে জিনিসটা ফ্লেক্সিবল হলো। ইন্টারাপ্টেবল, any user interface must be interruptible. For example, আপনি একটা ইনস্টলেশন করছেন, সেটা হাফওয়েতে আপনার কাছে মনে হলো আপনি এটা ইনস্টল করতে চান না, you should be able to cancel that installation or quit installation at that very moment. এটা যেন আপনার ফুল ইনস্টলেশন হয়ে গিয়ে দেন আপনার ডিলিট করতে না হয়। ইন্টারাপ্টেবল মানে একটা অ্যাকশন যদি কন্ডাক্ট হয়ে থাকে, সেইটাকে মাঝপথে যেন ইউজাররা ইন্টারাপ্ট করতে পারে। So it must be interruptible. Helpful, any user interface must have হেল্প অপশনস, তাই না? সো যে কোনো ভালো ওয়েবসাইটে আপনি গেলে দেখবেন যে একটা হেল্প অপশন থাকে। হেল্প অপশন থাকলে সেখানে আপনি ক্লিক করলে অনেক ধরনের গাইডেন্স পেতে পারেন, ম্যানুয়াল পেতে পারেন, যাতে আপনার ইউজার ইন্টারফেস সম্পর্কে তার কিছু আইডিয়া দেয়। সো এনি ইউজার ইন্টারফেস, গুড ইউজার ইন্টারফেস মাস্ট বি হেল্পফুল। ফরগিভিং কথাটার অর্থ মানে হচ্ছে কিছু টাস্ক মাস্ট বি রিভার্সেবল। মানে একটা টাস্ক আপনি করে ফেললেন, এটাকে আপনি রিভার্স করতে পারছেন না, তাহলে এটা খুবই খারাপ একটা ইউজার ইন্টারফেস। লাইক ইউ হ্যাভ সাপোজ কি বলবো, যে আপনি একটা টাস্ক করে ফেললেন সেই ওয়েবসাইটে বা অ্যাপ্লিকেশনে, আপনি হচ্ছে গিয়ে সাপোজ একটা পোস্ট দিয়ে ফেললেন, বাট এখন এটা ডিলিট করতে পারছেন না, দেন দিস ইজ নট আ ফরগিভিং ইউজার ইন্টারফেস। ফরগিভিং মানে হচ্ছে রিভার্সেবল অ্যাকশনস হতে হবে। আপনি যদি একটা কাজ করে ফেলেন, সেটার জন্য ডিলিট করতে পারেন, রিভার্স করতে পারেন। ওইটা হইতে পারে না, কিছু একটা ডিলিট করে ফেললে সেটা আনডু করবে। হ্যাঁ, বুঝতে পারিনি, আবার বলেন। কিছু একটা ডিলিট করে ফেললে সেটা আনডু করার কোনো ইয়া থাকতে পারে। হ্যাঁ,
এমনও হতে পারে এক্স্যাক্টলি আপনি ডিলিট করে ফেললেন, এটা আবার আনডু করার কোনো অপশন নাই। একটু খেয়াল করবেন যে ভালো ইউজার ইন্টারফেসে একবার ডিলিট করলে অ্যাটলিস্ট একবার লেখা আসে ইউ হ্যাভ ডিলিটেড ইট, আনডু বলে একটা অপশন আসে। সো ওইটা মানে আপনি যে কোনো অ্যাকশন যেন আনডু করতে পারেন, সেটা ডিলিটই হোক আর ডিলিট না করতে পারাই হোক, যেটাই হোক না কেন আনডু যেন করা যায় কোনো টাস্ক। এটাই হলো এই 5th নাম্বার পয়েন্টটা। ন্যাভিগেবল মানে হলো দ্য ইউজার ইন্টারফেস মাস্ট বি ইজি টু ন্যাভিগেট। আপনি আপনার হোম পেজ থেকে বুঝতেই পারছেন না যে কিভাবে আমি আমার প্রোফাইলে যাব, অথবা কিভাবে আমি হচ্ছে কোন একটা টাস্ক করতে যাব, সেটা ন্যাভিগেট করতে আমি বুঝতে পারছি না, অথবা ন্যাভিগেট করাটা খুবই টাফ হয়ে যাচ্ছে, মানে আমি একটা ওয়েব পেজ থেকে আরেকটা ওয়েব পেজে যাওয়ার জন্য আমার অনেক ঘুরে ঘুরে যেতে হচ্ছে। সো এগুলা হচ্ছে দিজ আর নন ন্যাভিগেবল ইউজার ইন্টারফেস। অ্যাক্সেসিবল, সো দ্য ইউজার ইন্টারফেসের ডিফারেন্ট এলিমেন্টস মাস্ট বি অ্যাক্সেসিবল। মানে আপনি এমন একটা বাটন রাখলেন যেটা আসলে কোনো কাজ করে না, অথবা যেটা যেই কাজটা করার কথা সেটার অ্যাক্সেস আপনাকে দিচ্ছে না, এমন যেন না হয়। তারপরে মোর ওভার যাদের অ্যাক্সেস পাওয়ার কথা তারা যেন অ্যাক্সেস পায়। লাইক আপনি আপনার ইউজার ইন্টারফেসটাকে বানালেন এমন ভাবে যে প্রথমে একটা লগ ইন পেজ থাকছে, বাট আপনার মানে ইউআই তে এমন ভাবে রাখা যে যার অ্যাক্সেস পাওয়ার কথা সে অ্যাক্সেস নিতে পারছে না ফর সাম রিজন। মানে এটা ডেটাবেস রিলেটেড ইস্যুর জন্য না, এটা হচ্ছে আপনার ইউজার ইন্টারফেসের জন্যই সে কোনো কারণে এখন অ্যাক্সেস করতে পারছে না। দিস ক্যান অলসো বি আ প্রবলেম। যদি ইউআই থেকেই আমি সেটা অ্যাক্সেস না করতে পারি ইন দ্য সিস্টেম, দেন এই অ্যাক্সেসিবল পয়েন্টটা চলে আসে। ফ্যাসিলিটেটিভ, দ্য ইউআই মাস্ট বি ফ্যাসিলিটেটিভ। ইউআই তে অনেক ফ্যাসিলিটি থাকতে হবে, জাস্ট লিমিটেড যদি থাকে, লাইক আমার হোম পেজে আমি জাস্ট দুইটা অপশন আছে, একটা হচ্ছে প্রোফাইল, একটা হচ্ছে সাপোজ লগ আউট, দেন দিস ইজ নট ভেরি ফ্যাসিলিটেটিভ। আপনার মানে যে কোনো ইউজার ইন্টারফেস থেকে আপনার যত ফিচার্স আছে সবাই যেন প্রপারলি আপনি ফ্যাসিলিটেট করে, আপনাকে সবগুলাই যেন আপনি অ্যাভেইল করতে পারেন। Then preferences. The user interface must adapt to the preferences of the user. So একটা user they might want to prefer a shortcut in the user interface, সেটা যেন user interface টা allow করে তাকে, অথবা সে লং স্ট্র্যাটেজি নিতে চায় সেটাও যেন তাকে allow করা হয়। And interactive of course, যে একটু পর পর যেন তাকে ask করা হয়, do you want to perform this action, do you want to go here, অথবা প্রথমে তাকে একটা রোড ম্যাপ দেয়া, যে প্রথমে সাপোজ তাকে বলা হলো যে দিস ইজ মানে একটা প্রথমে একটা ম্যানুয়াল টাইপের কিছু থাকে না, সামটাইমস when you go to the website, সে ওর একটা ডায়ালগ বক্স ওপেন করে, এই ডায়ালগ বক্স ওপেন করে হচ্ছে ওখানে লিখে দেয় যে দিস বাটন পারফর্মস দিস ফাংশন, তারপর সেখানে আপনারা ক্লিক করলে নেক্সট ফাংশনে চলে যায়। সো এইভাবে ইন্টারঅ্যাক্ট করে করে ইউজারের ইনপুট নিয়ে এন্ড দেন সিস্টেমও ইনপুট প্রোভাইড করে একটা ইন্টারঅ্যাক্টিভ ইউজার ইন্টারফেস বানাতে হয়। The second thing, which is also very important, is reducing the user's memory load. This means that you have to believe that users cannot remember anything. Whatever system that you're making, you have to remember, you have to think that users cannot remember anything. You cannot rely on the memory of the users. You have to reduce the load on their memory as much as possible. মানে হলো যে একটা ইউজার আপনি তাকে অনেক ইনফরমেশন একটার পর একটা দিয়ে যাচ্ছেন, বাট সে আসলে আপনি তাকে এতক্ষণ ধরে এতগুলো ইনফরমেশন দিয়েছেন যে সে সব ভুলে গিয়েছে, এন্ড এটার জন্য সে পরে গিয়ে কোনো কাজ করতে পারলো না, এটা যেন না হয়। লাইক ফর এক্সাম্পল রিলিভিং শর্ট টার্ম মেমোরি। সো সাপোজ আপনার একটা পেমেন্ট চেক আউট প্রসিডিওর টাইপের কিছু একটা হচ্ছে, সেখানে আসলে অনেক টাইপের ইনফরমেশন নিচ্ছে, প্রথমে তার ইউজারদের নাম, অ্যাড্রেস এক্সেট্রা, দেন তার বিলিং অ্যাড্রেস, দেন তার শিপিং অ্যাড্রেস, দেন তার কার্ডের ডিটেলস, দেন হচ্ছে গিয়ে মানে অনেক টাইপের ইনফরমেশন নিচ্ছে। এন্ড এগুলো আমি যেটা করলাম, আমি অনেক উইন্ডো সো আমি এখানে যেটা করলাম, আমি এতগুলো উইন্ডো ট্রাভার্স করে করে গেলাম দ্যাট নাও দ্য ইউজার ক্যান নট রিমেম্বার হোয়াট ইনফরমেশন দে প্রোভাইডেড লাইক 10 উইন্ডোজ ago. So if I create a situation where the users will have to remember so many things that has been happening for such a long time, then suppose আমার এমন একটা টাইম আসলো, আমি পেমেন্টে চেক আউট করতে গিয়ে আমি আসলে আমার নামের বা আমার এজ তো না, মানে এনি আদার ইনফরমেশন যেটা আমার কোনো অর্ডারিং সিস্টেমে লাগে, মানে পার্সোনাল ইনফরমেশন, সেটা আমি অনেকগুলো উইন্ডো আগে দিয়েছি, and I forgot what information I gave. দেন আমার কি করতে হবে, আমার আবার ওখানে গিয়ে ব্যাক করে আবার ওটা চেঞ্জ করে আসতে হবে সামথিং। মানে I shouldn't be needed to remember so many things in কি বলবো in মানে that has been going on for such a long time. এত লেন্দি প্রসেস যেটার জন্য আমার এত কিছু মনে রাখতে হচ্ছে, এইটা যেন না হয়। Relying on recognition not recall মানে কি, মানে হলো যে you shouldn't
require the users to recall something. Recall মানে মনে করা, আর recognize মানে হচ্ছে আপনার সামনে একটা এক্সাম্পল দেয়া যেটা দিয়ে আপনি চিনতে পারছেন। So the two things are actually different. Recognition means that an example has been provided in front of you that will help you to remember, and recall means আপনার সামনে এমন কোনো এক্সাম্পল নাই, আপনার নিজের ব্রেইন থেকে সেটা রিকল করতে হচ্ছে। So you have to allow the users to rely on recognition, not recall. Like for example, আপনাকে অপশন প্রোভাইড করবে যে সাপোজ এমন করে বলা হলো যে রিভিউ দ্য ইনফরমেশন, মানে আপনি যখন চেক আউট করতে যান আর সামথিং, লাস্টে গিয়ে আপনাকে বলা হয় রিভিউ দ্য ইনফরমেশন করে আপনার সব ডিটেইলস আবার প্রোভাইড করা হয়। এটা হচ্ছে রেকগনিশন, আপনার এটা দেখে মনে পড়বে যে হ্যাঁ এখানে কি সমস্যা হয়েছিল। আর যদি এরকম না হয়, আপনাকে সিম্পলি বললো যে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড উইথ দিস পেমেন্ট, প্লিজ মানে ইজ অল দ্য ইনফরমেশন প্রোভাইডেড বাই ইউ কারেক্ট, জাস্ট এতটুকু দেওয়া হলো, বাট আপনাকে কোনো কিছু রিভিউ করতে দেওয়া হলো না, দেন এটা হলো রিকলিং এর উপর ডিপেন্ড করা হচ্ছে। সো দ্যাটস অলসো প্রবলেম্যাটিক। প্রোভাইডিং ভিজুয়াল কিউজ মানে আপনাকে একটু পর পর ভিজুয়ালি কিছু দেওয়া হবে, মানে যাতে আপনার মনে রাখতে সুবিধা হয়। টেক্সচুয়াল ইনফরমেশনের থেকে ভিজুয়াল ইনফরমেশন মনে রাখা অনেক সুবিধার জিনিস। সো প্রোভাইড ভিজুয়াল মানে সাপোজ পিকচার্স, আইকনস এক্সেট্রা অ্যাজ মাচ অ্যাজ পসিবল। ফুল ইউজার ইন্টারফেসে জাস্ট টেক্সচুয়াল ইনফরমেশন রাখলে becomes very hard to remember things. Forgiving, moreover, forgiving. So, like আমি একটা জিনিস মনে রাখতে পারি না, এজন্য আমি একটা অ্যাকশন করে ফেললাম, এটা ভুল করে ফেললাম, এটার জন্য আমাকে রিভার্স করতে দেওয়া হয় ওইটাই। ফ্রিকোয়েন্সি, সো আমার কোনো কিছু যদি ইম্পর্টেন্ট হয় মনে রাখা, সেটা যেন বারবার দেখানো হয় আমার স্ক্রিনে, এত কমবার দেখানো না হয়। যত বেশি দেখানো হবে তত আমি মনে রাখতে পারবো বেশি। প্রমোটিং অ্যান অবজেক্ট অ্যাকশন সিনট্যাক্স, ইট মিনস যে হলো একটা সার্টেন অবজেক্ট যেন একটা, মানে আমি হলো অবজেক্ট বলতে কি বোঝানো হয়, অবজেক্ট বলতে এই যে বাটন গুলা, তারপরে হলো একটা সার্টেন কম্বো বক্সের মধ্যে আপনি একটা অপশন চুজ করবেন, সেই সার্টেন অপশনটা ইউজার ইন্টারফেসে ডিফারেন্ট অবজেক্টস থাকে। এই যে একটা বাটন হচ্ছে একটা সার্টেন টাস্ক করবে, তারপরে হলো গিয়ে মানে আমি একটা সার্টেন অপশন ক্লিক করে একটা সার্টেন টাস্ক করব। এইগুলার উপর আমার রিলাই করা বেশি উচিত, রাদার দ্যান আমাকে একটা টেক্সচুয়াল বক্স দিয়ে দিল, সেখানে আমি আমার অ্যাকশন গুলো লিখে দিব অর সামথিং। সো ওরা আমাকে নিজে থেকে কিছু অপশন যদি দিয়ে দেয় তাহলে আমার মনে রাখা সহজ হবে, রাদার দ্যান আমার নিজে থেকে মানে ওভারলি আরো বেশি মেমোরি স্পেন্ড করে কোনো ইনফরমেশন প্রোভাইড করতে হচ্ছে। ফর এক্সাম্পল, লেটস সে সামথিং লাইক দিস, ফিউচারে দেখা যেতে পারে যে আমি একটা ফর্ম ফিল আপ করলাম, পরে গিয়ে এটা জন্য আবার সেই ফর্মের সেই অপশনটাই আবার আসে, আমার জন্য আবার না লিখতে হয়, সামথিং লাইক দ্যাট। ইউজিং রিয়েল ওয়ার্ল্ড মেটাফোর্স, লাইক সাপোজ আপনি একটা ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে। পণ্যের নাম এমন একটা জিনিস দিলেন যে আসলে কেউই জানে। আচ্ছা স্যার, আমি ডিসকানেক্টেড হয়ে গেলাম, কথা শোনা যাচ্ছে এখন? Yes, ma'am. Okay, so where was I? We were talking about real world metaphors. So for example, আপনি হচ্ছে গিয়ে এই যে রিসাইকেল বিনের নাম রিসাইকেল বিন না দিয়ে অন্য একটা কিছু দিলেন, বাট রিসাইকেল বিন খুবই কমন, সো এটা আসলে খুবই ওয়েল নোন একটা এক্সাম্পল। তারপরে হলো গিয়ে সাপোজ ডেস্কটপের ওয়ার্ডটা অথবা হোম পেজ আপনি হোম পেজ না লিখে অন্য কোনো একটা টার্ম দিলেন যা আসলে বোঝা খুবই কঠিন। সো রিয়েল ওয়ার্ল্ড মেটাফোর্স যেটা আসলে সবাই জানে এমন টার্মস ইউজ করতে হবে। using progressive disclosure, this means যে আপনি একসাথে অনেক ইনফরমেশন দিবেন না ইউজারকে, আপনি কিছু কিছু ইনফরমেশন ভেঙে ভেঙে দিবেন। লাইক প্রথমে একটা পেজে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইনফরমেশন আসলো যেটা এটা ইউজার মনে রাখতে পারে, পেজ বা ট্যাব অর হোয়াটএভার। দেন হচ্ছে কি আপনার লাইক আরেকটু আপনি এটাকে নেক্সট ক্লিক করে হচ্ছে আরেকটা নতুন কাইন্ড অফ ইনফরমেশন আসলো, সেটা যেন প্রগ্রেসিভলি একটার পর একটা আপনাকে ইনফরমেশন ডিসক্লোজ করতে থাকে, যাতে লেটস সে আপনাকে যদি বড় একটা উইন্ডোতে অনেক টাইপের ইনফরমেশন দিয়ে দেয়, তাহলে হচ্ছে কি আপনাকে মানে একটা সমস্যা হলো যে অনেক টাইপের ইনফরমেশন দিয়ে দিল, আপনার নাম্বার 1 পড়তেও ইচ্ছা করবে না, নাম্বার 2 আপনি পড়লে মনেও রাখতে পারবেন না। সো প্রগ্রেসিভলি ডিসক্লোজ করলে মনে রাখা সহজ হয়। এন্ড অর্গানাইজ, সো অর্গানাইজ দ্য ইউআই ইন সাচ আ ওয়ে দ্যাট ইট কাইন্ড অফ লুকস মেমোরেবল।
সো এমন ভাবে অর্গানাইজ করবেন যাতে দেখলে আর কি মনে থাকে, মেমোরেবল হয় জিনিসটা। And the third thing is making the user interface consistent. একটা কন্টিনিউটি যেন থাকে, মানে একটা জায়গায় গিয়ে একটা ব্রেক চলে আসলে এমন যেন না হয়, একটা কন্টিনিউটি যেন থাকে। And consistency within and across products. So এটা হয় যে ফর এক্সাম্পল আপনি হলো গিয়ে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানালেন, অথবা আচ্ছা লেটস সে আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানালেন ফর অ্যান্ড্রয়েড ফোনস এন্ড অলসো iOS and also for computer web version. So whatever website that you're making সেটার জন্য across platforms এটার জন্য consistent থাকে। মানে কম্পিউটারে দেখতে একরকম ওয়েবসাইট, আবার ফোনের জন্য আপনি আরেকটা ভার্সন বানালেন, এর মানে দুইটা ডিফারেন্ট দেখতে এরকম যেন না হয়। কিপ ইন্টারাকশন রেজাল্টস দ্য সেম। সো এই কথাটার মানে হচ্ছে যে এই যে আমি যেটা বলেছিলাম, ফর এক্সাম্পল আপনি নেক্সট ক্লিক করলে নেক্সট পেজে যাচ্ছে, বাট অন্য জায়গায় নেক্সট ক্লিক করলে অন্য কিছু হচ্ছে, এটা যেন না হয়। সো ইন্টারাক্ট করতে গেলে রেজাল্টটা যেন সেম হয় আন্ডার অল সার্কামস্ট্যান্সেস। And they must provide the aesthetic appeal and integrity, দেখতে যেন সুন্দর হয়, কনসিস্টেন্ট হয়, and encourage exploration. Whatever user interface that you have made, এটা যেন মানে ইউজারকে প্রম্পট করে যাতে ইউজাররা আরো এক্সাইটেড হয় যে এই হোয়াট ডাজ দিস বাটন ডু, কাইন্ড অফ লাইক দ্যাট। সো এই তারা যেন আরো ইন্টারেস্টেড হয় টু ইউজ দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ অপশনস ইন দ্য ইউজার ইন্টারফেস। ওকে, সো এখন আমরা দেখি দ্য 8 golden rules of Schneiderman. So Schneiderman's 8 golden rules হচ্ছে number 1 is strive for consistency. So this is kind of quite similar to the consistency topic that I was talking about. এটা হচ্ছে consistent sequences of actions should be required in similar situations. মানে similar situations এ যেন একই টাস্কই হয় যদি আমি কোনো একটা certain activity করি, consequence-টা যেন সেম থাকে। And moreover identical terminology যেন ইউজ হয় প্রম্পটে। আপনি আপনার সিস্টেমে ডিফারেন্ট জায়গায় আসলে ডিফারেন্ট টার্মিনোলজি ইউজ করলেন, এটা একটা প্রবলেম। হেল্প স্ক্রিন যেন প্রোভাইড করা হয়, কনসিস্টেন্ট যেন কালার থাকে, লেআউট থাকে, ফন্ট এক্সেট্রা। সিকিং ইউনিভার্সাল ইউজেবিলিটি। সো যেটাই আপনি সিস্টেম বানান এটা যেন ইউনিভার্সালি ইউজ করা যায়, যাতে মানে যারা একদম নভিস ইউজার তারাও ইউজ করতে পারে, যারা এক্সপার্ট ইউজার তারাও ইউজ করতে পারে উইথ দ্য হেল্প অফ শর্টকাটস এন্ড এভরিথিং। আর নভিস হচ্ছে কিছু ম্যানুয়ালস এক্সেট্রা এগুলো দিয়ে ইউজ করতে পারে। অফারিং ইনফরমেটিভ ফিডব্যাক। সো আপনি কোনো লাইক ফ্রিকুয়েন্ট অথবা মাইনার, ফ্রিকুয়েন্ট অ্যান্ড মাইনার অ্যাকশন যদি হয়ে থাকে, মানে একটা অ্যাকশন অনেক বেশি হয়, ফ্রিকুয়েন্টলি হয়, অ্যান্ড ইটস মাইনার, মানে এই অ্যাকশনটা এত কোনো মেজর ইম্প্যাক্ট নাই, এটার জন্য আপনার এত বড় ফিডব্যাক দিতে হবে না। ফর এক্সাম্পল আপনি যে নেক্সট ক্লিক করছেন এটা অনেক ফ্রিকুয়েন্টলি হয় আর এটা খুবই ছোট একটা অ্যাকশন, এটার জন্য আপনার এতবার ফিডব্যাক দিতে হবে না, লাইক গো টু দ্য নেক্সট পেজ, এই কোয়েশ্চেনটা আস্ক করতে হবে না। However, for infrequent and major actions, মানে the actions that are not conducted that much in, মানে এত বেশি conducted হয় না, মানে infrequent but they have major impacts, এটার জন্য the response should be substantial. Like for example আপনি পেমেন্ট করে ফেলবেন, তখন আপনাকে যেন এই কোয়েশ্চেনটা আস্ক করা হয়, are you sure about the payment? So এটা একটা infrequent action and it has a major impact. Design dialogues to yield closure. So users must be given this feeling of closure after any action that they perform. Like, for example, your installation is complete, অথবা your order has been placed. এই কথাগুলো যেন বলা হয় যাতে ইউজাররা মনে করে হ্যাঁ আমার অ্যাকশনটা কমপ্লিট। Preventing errors. So এটা তো খুবই সিম্পলিস্টিক যে try to make the user interface in such a way that কোনো এরর যেন না থাকে, আর যদি এরর থাকেও সেটা যেন রিভার্সিবল হয়। Permit easy reversal of actions, which are reversible actions হতে হবে, লাইক আপনি একটা টাস্ক করে ফেললেন, এটা যেন ওই যে আনডু অপশনটা থাকে। Keeping users in control, এটা তো আমি একটু আগে বলে আসছি যে give users a feeling that they're the ones in control, ওরা যেন কোনো কিছুতে লাইক এত they don't want surprises or changes in familiar behavior. They are annoyed by tedious data entry sequences, like boring data entry sequences হলে they are very bored. তারপরে হচ্ছে necessary information obtain করতে হলে এত কাহিনী যদি করতে হয় তাহলে this is also a problem, and inability to produce their desired result, এটাও যেন না হয়। আর ফাইনালি হচ্ছে reducing short term memory load, এটা আমি বললামই যে ওদের জন্য ওদের লিমিটেড ক্যাপাসিটি আছে ইউজারদের, এটার উপর বেশি একটা লোড দেওয়া যাবে না। আর ফাইনালি আছে হলো Norman's design principles, এখানে হচ্ছে 6টা ডিজাইন প্রিন্সিপলস আছে। they are number 1 visibility, can I see it, মানে হচ্ছে whatever the options are, users need to know what all the options are. Okay, so যে অপশনসই আপনার থাকুক না কেন এটার জন্য ভিজিবল থাকে আপনার স্ক্রিনে, so that users can know that these are the options and they know straight away how to access them. Feedback, what is it doing? So feedback এ যেটা বললাম যে একটা certain action হওয়ার পরে যেন
ওয়ান্স ইট ইজ অ্যাকমপ্লিশড এটার পরেও যেন ডায়ালগ দেওয়া হয় অ্যান্ড আপনাকে যেন প্রম্পট আস্ক করা হয় যে suppose do you want to conduct this action or something like that. So any kind of response that comes from the system, those are all feedbacks. Affordance, is it self descriptive? মানে হলো যে একটা সার্টেন অ্যাকশন ইউজার ইন্টারফেসে দেওয়া হলো, এটা কি আমি দেখেই বুঝতে পারছি যে এটা কি টাস্ক করবে নাকি আমার এটার জন্য একটা ম্যানুয়াল বা কিছু লাগছে। এইটা যেন তো ফ্রিকুয়েন্টলি না হয়। হোয়াট এভার অপশন দ্যাট ইউর কিপিং দে মাস্ট বি সেলফ ডিসক্রিপটিভ। ম্যাপিং মানে হলো যে আপনি যেই জায়গায় থাকছেন, লাইক আপনি হোম পেজে আছেন, ওই যে সাইট ম্যাপের কথাটা আমরা পড়েছিলাম না ফার্স্ট না সেকেন্ড ক্লাসে। সাইট ম্যাপ মানে কি, যেখান থেকে আমি আসলে বুঝতে পারি যে এইখান থেকে আমি এইখানে যাবো, ন্যাভিগেট করতে পারবো। সো ম্যাপিং ইজ কাইন্ড অফ লাইক দ্যাট। আমি হোম পেজে থাকলে আমি যেন উপরে সব অপশনস দেখতে পারি, আমি যেন বুঝতে পারি যে আমি হোম পেজে থাকলে এখান থেকে আমি প্রোফাইলে যেতে পারবো, এখান থেকে আমি লগ আউট করতে পারবো এক্সেট্রা। আমি যেন এটা বুঝতে পারি যে আমি হোম পেজে থাকলে আমি আমার লাইক আমার সার্টেন, ফর এক্সাম্পল আপনি টিকিট বুকিং সিস্টেম, এটা হচ্ছে আপনার প্রোফাইল ক্রিয়েট করা লাগে। আপনি যেন এটা শিওর থাকেন যে আপনি হোম পেজ থেকে টিকিট বুক করতে পারবেন না, আপনার প্রোফাইল খুলে দেন টিকিট বুক করতে হবে। সো এটার ম্যাপ যেন আপনি নিজের মাথায় বানায় ফেলতে পারেন। Constraints, the restrictions given by the user interface. Why can't I do that? সো আপনার জন্য কিছু লিমিটেশন থাকতে পারে। সো এটাও যেন আসলে ইউজার্সরা বুঝতে পারে যে ওরা আসলে কোন স্কোপের আন্ডারে থাকবে, এখান থেকে এই টাস্কটা করা যাবে না। Consistency, have I seen this before? So same operation should be performed to select all objects. Like আমি হচ্ছে গিয়ে একটা জিনিস সিলেক্ট করতে চাই, এটার জন্য যেন আমি একটা সেম অপারেশন পারফর্ম করে করতে পারি। সো কনসিস্টেন্সিটাও আসলে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। সো দিস ওয়ার দ্য বেসিক আইডিয়াস অর দ্য রুলস অফ ইউআই ডিজাইন। আপনারা মোটামুটি এগুলো দেখলেই হবে ইউআই চ্যাপ্টারটার জন্য। আচ্ছা, সো দ্যাট ওয়াজ অল ফর ইউআই। আমরা এখন চলে যাই হলো কিছু ডায়াগ্রামস প্র্যাকটিসে। Let's start with the class diagram. Okay, so আপনারা হলো গিয়ে 5 minutes টাইম নেন, এই কোয়েশ্চেনটা পড়েন, একটা ক্লাস ডায়াগ্রাম বানানোর ট্রাই করেন। The question is, suppose you are designing a bank account management system. Customers can open multiple accounts. If they want, the database must store the name and address of the customers. They can deposit or withdraw money, and the balance is updated accordingly. Bank accounts can be either current or savings. In both cases, charges and interests are calculated. They must be associated with transactions, and each branch can contain many bank accounts. Moreover, there is a single head office associated with many branches. So, draw the class diagram from the given scenario. সবাই আপনারা ট্রাই করেন নিজের কপিতে ক্লাস ডায়াগ্রাম বানানো।
ম্যাম করছি ম্যাম। হ্যাঁ, কেউ করতে পেরেছেন? ইয়েস ম্যাম। ওকে, ঠিক আছে, আমরা তাহলে দেখি। সো আপনার টোটাল ক্লাস কয়টা আসছে? ম্যাম 7টা। 7টা? ইয়েস ম্যাম। ওকে, ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি দেখি কয়টা আসছে। হ্যাঁ, আনসার আসলে 7টাই, ভেরি গুড। সো কি কি ক্লাস আসছে? ব্যাংক অ্যাকাউন্ট, কাস্টমার। কাস্টমার হচ্ছে গিয়ে ক্যান অ্যাভেল দি অ্যাকাউন্টস ফ্রম দ্য ব্যাংক অ্যাকাউন্ট ক্লাস। তারপরে হলো ব্যাংক অ্যাকাউন্ট আবার দুই টাইপের হতে পারে, কারেন্ট অ্যান্ড সেভিংস, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাসোসিয়েটেড উইথ ট্রানজাকশনস, অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট গুলা ব্রাঞ্চে থাকে, ব্রাঞ্চের আবার হেড অফিস থাকে। এবার আসি, এই দুটো হচ্ছে ইনহেরিটেন্স, এটা একটা জেনারেলাইজেশন রিলেশনশিপ। আর বাকিগুলো সব অ্যাসোসিয়েশন। এখন কার্ডিয়ালিটিটা ইম্পর্টেন্ট। একটা কাস্টমার মাল্টিপল ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে, বাট একটা অ্যাকাউন্ট আসলে একজন কাস্টমারেরই থাকবে। একটা অ্যাকাউন্টের আসলে এখানে যেহেতু বলা আছে ব্যাংক অ্যাকাউন্টস মে বি অ্যাসোসিয়েটেড উইথ ট্রানজাকশনস, মে মানেই আসলে জিরো অর মোর। মে মানে ইদার জিরো অর ওয়ান অথবা জিরো অর মোর। এখানে যেহেতু ট্রানজাকশনস বলা হয়েছে, সো জিরো অর মোর, সো জিরো অর মোর ট্রানজাকশনস। তারপরে হলো ব্রাঞ্চ, ইচ ব্রাঞ্চ মে হ্যাভ মেনি ব্যাংক অ্যাকাউন্টস। আর হলো ব্রাঞ্চ গুলো অ্যাসোসিয়েটেড উইথ হেড অফিস। আর মানে সব ব্রাঞ্চ মিলে আসলে একটা হেড অফিসের সাথেই কানেক্টেড থাকে। সেটা হচ্ছে ক্লাস ডায়াগ্রাম। আর কিছু ইনফরমেশন রাখতে হবে, লাইক নেম, অ্যাড্রেস অফ কাস্টমার্স, এই জন্য এখানে রাখা। তারপরে হলো কারেন্ট সেভিং, ইন বোথ কেসেস ওরা কি করতে পারে, ক্যালকুলেট চার্জ আর ইন্টারেস্ট করতে পারে। তারপরে হচ্ছে উইথড্র আর মানে ব্যালেন্স হচ্ছে গিয়ে আপডেট রিটার্ন হতে পারে। তারপরে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্সটা, এই দুটো ইনফরমেশন লাগবে অবশ্যই। এটা যদিও কোয়েশ্চেনে বলা নাই, এটা কিন্তু কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ডেবল যে অ্যাকাউন্টের নাম্বার আর ব্যালেন্সটা লাগবে। ট্রানজাকশনের অ্যামাউন্ট কত সেটা। তারপরে হলো গিয়ে ব্যাংক নেম, অ্যাড্রেস, এগুলো হচ্ছে কাইন্ড অফ আপনার গেস অনুযায়ী, যেগুলো কোয়েশ্চেনে থাকবে না, গেস অনুযায়ী কিছু অ্যাট্রিবিউটস আর ফাংশনস দিয়ে দিবেন। তো এটা ছিল আমাদের ক্লাস ডায়াগ্রামের সলিউশন। তাহলে আমরা আরো কিছু ডায়াগ্রামস দেখি। স্টেট ডায়াগ্রাম করে ফেলেন একটা। Suppose you need to make a state diagram of the use case at hostel. So usually state diagram গুলো একটা সিঙ্গল ইউজ কেস কে ভেঙে দেখানো হয়। মানে অ্যাড হোস্টেল বলা যেতে পারে একটা ইউজ কেস, এটাকে ভেঙে আমি একটা স্টেট ডায়াগ্রাম বানাবো। So suppose you need to make the state diagram of that, where users can request for adding hostels. For adding a hostel adding form must be filled up. Then a request must be made for adding the hostel. If the request is approved by an admin, then it has been added successfully and users can post advertisements. However, if it is rejected, then it must be rechecked and the request must be made again. এটার একটা স্টেট ডায়াগ্রাম এঁকে ফেলেন আপনারা। এটা খুবই ছোট একটা ডায়াগ্রাম, সো 5 মিনিটসের বেশি নিয়েন না, স্টেট ডায়াগ্রাম এঁকে ফেলেন।
পেরেছেন কেউ? আচ্ছা, এটার সলিউশনটা দেখাই দিই। সেটার সলিউশন আসলে খুবই সহজ। একটা স্টার্টিং পয়েন্ট থাকবে, বলা হয়েছে যে এই হোস্টেল অ্যাডিং ফর্মটা ফিল আপ করতে হবে। সো দ্য অ্যাক্টিভিটি ইজ ফিলিং আপ দ্য হোস্টেল অ্যাডিং ফর্ম, দিস মাস্ট বি ইন দ্য ট্রানজিশন। আর স্টেটটা হবে হচ্ছে হোস্টেল অ্যাডিং ফর্ম ফিল আপ কমপ্লিটেড। সো দ্য স্টেট ইজ ইফ মানে ফর্ম ফিল আপ কমপ্লিটেড হয়ে গেছে। নেক্সট হচ্ছে দ্য অ্যাক্টিভিটি ইজ রিকোয়েস্টিং ফর অ্যাডিং দ্য হোস্টেল, আর স্টেটটা হলো রিকোয়েস্টেড মানে অ্যাডিং মানে রিকোয়েস্ট পারফর্ম, অথবা মানে এখানে যেটা লিখবেন আর কি, মানে অ্যাড হোস্টেল রিকোয়েস্ট ডান, এরকম টাইপের কিছু। এরপরে হলো সেটা যদি অ্যাপ্রুভ করা হয়, দেন দ্য হোস্টেল অ্যাডিং ইজ কমপ্লিটেড। এটা হলো স্টেট, মানে কমপ্লিটেড স্টেটে আছে এখন সে। দেন হলো রেডি ফর পোস্টিং অ্যান্ড অ্যাড, এরপরে হলো গিয়ে এন্ডিং টার্মিনালটা চলে আসলো। হাউএভার এই পয়েন্টে এসে যদি অ্যাপ্রুভ না হয়, যদি রিজেক্ট হয়, এখানে আপনারা ডিসিশন পয়েন্টও দিতে পারতেন, না দিলেও সমস্যা নাই। যদি রিজেক্ট হয় তাহলে হচ্ছে নট অ্যাপ্রুভড স্টেটে চলে যাবে, অ্যান্ড এরপর একটা রিচেকিং লাগবে। রিচেকিং এর পরে স্টেট হবে রিচেক ডান, এটার পরে আবার রিকোয়েস্ট করতে হবে, সো রিকোয়েস্টের কাছে আবার ব্যাক করবে। সো দিস ইজ দ্য সলিউশন ফর দ্য স্টেট ডায়াগ্রাম। কোয়াইট সিম্পল, ইজন্ট ইট? তো স্টেট ডায়াগ্রামের অ্যাকচুয়ালি কয়েকটা সিম্বল আমি আপনাদের এখনো দেখাইনি, এখন দেখাই দিই। জাস্ট দুইটা সিম্বলই দেখানো বাকি ছিল। সেটা হচ্ছে ইনিশিয়াল স্টেটটা তো আমরা জানি, একটা স্টেট একটা সার্টেন ইভেন্ট হলে আরেকটা স্টেটে যাবে, এটাও জানি, যেটাকে ট্রানজিশন অথবা ইভেন্ট বলা হয়। আর স্টেট গুলো এভাবে রিপ্রেজেন্ট করা হয় আমরা জানি। একটা জিনিস আছে, এটাকে বলা হয় ফোর্ক। ফোর্ক যদি আপনারা ওএস কোর্স করে থাকেন, দেন ইউ মাস্ট নো হোয়াট ফোর্ক ইজ। ইটস কাইন্ড অফ লাইক দ্যাট, যে একটা জিনিস কিছুতে ডিভাইড হয়ে যাওয়া। সো সাপোজ স্টেট এ থেকে আসলে দুইটা জিনিসে ডিভাইড হয়ে যায়, এখানে আপনারা অপশনাল একটা হলো যে একটা হরাইজন্টাল লাইন দেওয়া যায়, এটাকে বলা হয় ফোর্ক। when one state divides into two, this is known as fork, মানে দুইটা জায়গায় ট্রানজিশন হতে পারে। আর উল্টাটা হচ্ছে জয়েন, লাইক দুইটা স্টেট মিলে যদি সবসময় একটা স্টেটেই পরে চলে যায়, then this is a join. সেলফ ট্রানজিশন ইজ যদি এক স্টেট থেকে কোন একটা কারণে এক স্টেটেই ব্যাক করে, এটা হচ্ছে সেলফ ট্রানজিশন। আর কম্পোজিট স্টেট হচ্ছে গিয়ে যদি আমি দুই তিনটা স্টেট মিলায় একটা স্টেট বানাই, সেখানে একটা কম্পোজিট স্টেট চলে আসে, মানে ইট ইজ আ কম্বিনেশন অফ মাল্টিপল স্টেটস। তখন সেটাকে রিপ্রেজেন্ট করা হয় এভাবে, we use a rounded rectangle to represent a composite state, আর ইন্টারনাল অ্যাক্টিভিটি গুলো এখানে হচ্ছে লিখে দেওয়া হয়। আর এটা হলো ফাইনাল স্টেট। সেটা ছিল স্টেট ডায়াগ্রাম। আপনারা একটা কাজ করেন, আপনারা আরেকটা স্টেট ডায়াগ্রাম একটু নিজেরা প্র্যাকটিস করেন, এটা তো আমি দেখাই দিলাম পুরোপুরি। এইটা একটু নিজেরা প্র্যাকটিস করেন, এটা খুবই সিম্পল। Suppose you now want to make the state diagram for posting advertisements. For this, the ads form must be filled up, which is then submitted for approval. If it is approved by an admin, then it can be shown in the feed. Otherwise, the form needs to be filled up again. It's quite simple, the question. ম্যাম জি বলেন। ম্যাম আমি আপনাকে মেল করেছিলাম, হ্যাঁ, আমি আপনি আপনাকে বুঝতেছিলাম। ম্যাম ওই একটু মানে বৃষ্টি হচ্ছিল তো ইন্টারনেট প্রবলেম হচ্ছিল, হ্যাঁ, বারবার আপনি ফেল হয়ে যে যাচ্ছে। হোম অ্যাসাইনমেন্ট 1টা মিস করছেন, হোম অ্যাসাইনমেন্ট 1টা তো গ্রুপ অ্যাসাইনমেন্ট ছিল, আপনি কি কোনো গ্রুপে নাই? ম্যাম আমি হচ্ছে সিঙ্গেল, মানে একা একটা প্রজেক্ট করছি। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে আপনার ওই হোম অ্যাসাইনমেন্ট 1টাই সাবমিট করেন, এখন আমি লেট সাবমিশন হিসেবে কাউন্ট করব। ওকে ওকে ঠিক আছে। আরেকটা জিনিস ম্যাম, হ্যালো বলেন। ম্যাম, ওই যে আপনি বলেছেন যে আরো 2টা সিটি প্লাস প্রেজেন্টেশন নেবেন, তো ওগুলা মানে কোন কোন টপিকের উপরে হবে ওগুলো যদি একটু একটা সিটি তো লাস্ট উইক ELMS হয়ে গেছে, রাইট? জি 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 ম্যাম। আর সিটি 3টা লাস্ট উইকে হয়ে গেল। আর 4 হবে হচ্ছে গিয়ে 21 তারিখে। টপিক হলো এই যে ক্লাস ডায়াগ্রাম, সিআরসি আর স্টেট ডায়াগ্রাম, যেটা এখন দেখাচ্ছি। ELMS এ দিয়ে দিবেন না? হ্যাঁ, এলএমএস এ দিয়ে, আচ্ছা দেই না এখন, আচ্ছা আমি এখনই দিয়ে দিচ্ছি এলএমএস এর সিলেবাস।
আর লাস্ট দিনের প্রেজেন্টেশনটা হবে মোস্ট লাইকলি সিকোয়েন্স ডায়াগ্রামের উপরে, ওটা এখনো পড়াই নাই আমি, ওটা পড়াবো নেক্সট ক্লাসে। ওকে ওকে ওকে, ঠিক আছে। করেছি ম্যাম। নেক্সট টিউসডে তো 21 তারিখ হয় তাই না? 21 তারিখে তো তাহলে আপনাদের ছুটি হয়। টিউসডে, 21 তারিখ। হ্যাঁ, আমি এলএমএস দিয়ে দিয়েছি সিটি ফর নোটিস, ডেট অ্যান্ড সিলেবাস। পড়েছেন? হ্যাঁ, কয়টা স্টেট আসে? 3টা স্টেট। 3টা স্টেট আসে। আচ্ছা, 3টা স্টেট আসে। কি কি স্টেট বলেন তো? ম্যাম একটা হচ্ছে যে ফর্ম ফিল আপের ব্যাপারটা, আর একটা হচ্ছে অ্যাডমিন, আর আরেকটা হচ্ছে অ্যাপ্রুভের। অ্যাডমিন তো কোনো স্টেট না, অ্যাডমিন তো একটা অ্যাক্টর। হ্যাঁ মানে ওই আমি আসলে এটাকেই ইয়ে হিসেবে নিচ্ছি যেটা ওই অ্যাডমিনের কাছে অ্যাপ্রুভের জন্য মানে থাকে অ্যাডমিন আর কি। অ্যাপ্রুভ করলো সেটা স্টেট। হ্যাঁ, আরেকটা? আরেকটা আসলে স্টেট না, ওইটা আসলে ডিসিশন পয়েন্ট ছিল। ডিসিশন পয়েন্ট, হ্যাঁ ডিসিশন পয়েন্ট একটা থাকবে, না রাখলেও রাখা যায়, বাট স্টেট তাহলে আপনার 2টা স্টেট হয়েছে। জি। না, 2টা স্টেট হলো অ্যাকচুয়ালি ভুল হয়েছে, আমি সলিউশনটা দেখাই। মানে আপনারটা ক্লোজ, জাস্ট একটু ভুল হয়ে গেছে। সেটা হলো যে এটা হলো সলিউশন। প্রথমে হলে গিয়ে অ্যাড ফর্মটা ফিল আপ করা হচ্ছে, দেন স্টেট কোনটায় যাবে, ফিল আপের স্টেটটা, এটা আপনার ঠিক আছে। এরপরে হলো এটাকে অ্যাপ্রুভালের জন্য সাবমিট করা হলো, মানে তখন স্টেটে চলে যাবে হলো যে এখন অ্যাপ্রুভাল স্টেটে আছে, মানে হলো গিয়ে সাবমিটেড ফর অ্যাপ্রুভাল স্টেটে আছে। এরপরে সেটা অ্যাডমিন ইদার অ্যাপ্রুভ করবে অথবা রিজেক্ট করবে, এখানে হচ্ছে আপনার ডিসিশন পয়েন্ট আসছে। তো এরপরে 2টা স্টেটে যেতে পারে, একটা হচ্ছে গিয়ে অ্যাপ্রুভড স্টেট, একটা হচ্ছে রিজেক্টেড স্টেট। সো টোটাল অ্যাকচুয়ালি 4টা স্টেট হবে। এন্ড এটার লুপটা তো বুঝতেই পারতেছেন, রিজেক্টেড হলে আবার ফিল আপ করতে হবে, আর অ্যাপ্রুভ হয়ে গেলে টার্মিনালে চলে যাবে। ম্যাম আমার ব্যাপারটা হয়েছিল যেটাকে আমি অ্যাডমিন দিয়েছি সেটা হচ্ছে ওই সাবমিটেড ফর অ্যাপ্রুভাল, এখান থেকে হুম, এই অ্যাপ্রুভের হচ্ছে একটা ডিসিশন পয়েন্ট নিয়েছিলাম, আর ওই অ্যাপ্রুভ থেকে যদি এটা মানে পজিটিভ হয় তাহলে এটাকে এন্ড করে দিছি, আর যদি নেগেটিভ হয় তাহলে আবার একটা অ্যারো দিয়ে ফর্ম ফিল আপে দিয়ে দিছিলাম। নেগেটিভ হয় তাহলে ফর্ম ফিল আপে। ও আচ্ছা, আম, ওইটা কাইন্ড অফ কারেক্ট, বাট কোয়েশ্চেনের সাথে ফুললি যায় না, কারণ লেটস সি দ্য কোয়েশ্চেন এগেন। কোয়েশ্চেনটা হচ্ছে যে ads form must be filled up which is then submitted for approval. If it is approved by an admin then it can be showed in the feed, otherwise the form needs to be filled up again. So showed in the feed ঠিক আছে, otherwise it needs to be হ্যাঁ আপনারটা কাইন্ড অফ কারেক্ট, যদি এখানে ডিসিশন পয়েন্ট দিয়ে থাকেন তাহলে ঠিক আছে, বাট তাহলে তাহলে অ্যাকচুয়ালি 3টা স্টেট হবে, আপনার 2টা স্টেট হওয়ার কথা না, তাহলে মিনিমাম 3টা স্টেট হবে। জি, ওই অ্যাপ্রুভের একটা স্টেট আচ্ছা, হবে আপনি আর কি। এখানে ডিসিশন পয়েন্ট দিয়ে এখান থেকে দিয়ে দিচ্ছেন আর ডিরেক্ট ইন করে দিছিলাম আর কি। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা বুঝতে পারছি। ইয়া দ্যাট ইজ অলসো কাইন্ড অফ কারেক্ট, এটা ভুল হবে না, আপনি যেটা করছেন এটা মনে হয় ভুল হবে না। এখানে ডিসিশন পয়েন্ট দিয়ে আপনি এখানে কোনো স্টেট না দিয়ে সাবমিটেড ফর অ্যাপ্রুভালের পরে হচ্ছে আমি একটা ডিসিশন দিলাম যে অ্যাপ্রুভ হবে নাকি না, সেখান থেকে এখানে চলে গেল একটা আর এখানে চলে গেল একটা, হ্যাঁ এটাও হবে। ইটস দ্যাটস অলসো কারেক্ট, গুড।
আচ্ছা, তাহলে আমরা এখন লাস্টলি যেটা দেখবো সেটা হচ্ছে সিআরসি কার্ডস। একটা সিআরসি কার্ডের এক্সাম্পল দেখে আপনাদের ছুটি। রাইট, সো দ্য কোয়েশ্চেন ইজ, মানে এটা হোস্টেল ম্যানেজমেন্ট সিস্টেম আপনি বানাচ্ছেন, ইউজার হচ্ছে গিয়ে হোস্টেল অ্যাডভার্টাইজ করতে পারবে আর রিভিউজ রিসিভ করবে, স্টুডেন্ট হচ্ছে গিয়ে হোস্টেলগুলোকে অ্যাভেল করতে পারবে আর রিভিউ দিতে পারবে। সো এখানে কিছু ডিটেলস দেওয়া আছে, দ্য ইউজার্স ক্যান ভিউ দ্য ডিটেলস, ইউজ দ্য হোস্টেল ফর্ম অ্যান্ড অ্যাড হোস্টেলস। আর অ্যাডভার্টাইজিং এর জন্য কিছু করা যাবে। এরপরে হলো গিয়ে কেউ যদি কমপ্লেইন প্লেস করতে চায় তাহলে কমপ্লেইন ফর্ম দিয়ে সেটা করতে হবে, আর স্টুডেন্টরা হচ্ছে রিভিউ দিতে পারবে। সো এইটার একটা সিআরসি ডায়াগ্রাম আপনারা এঁকে ফেলেন। এন্ড বলা আছে যে ইউজার আর স্টুডেন্ট ক্লাসের জন্য কোনো কার্ড দেখাতে হবে না। সো যদিও ইউজার স্টুডেন্ট এগুলো ক্লাস হবে, স্টিল আপনার এটা দেখাতে হবে না ফিগারে। যদি কোয়েশ্চেনে বলে দেওয়া হয় যে একটা সার্টেন ক্লাস দেখাতে হবে না, দেন ইউ ডোন্ট হ্যাভ টু শো ইট। এটা কেউ করতে পেরেছেন? ক্লাস কয়টা আসবে?
এখানে কেউ বলতে পারবেন না ক্লাস কয়টা হয়েছে? সলিউশন হলো ক্লাস আসবে 4টা উইদাউট দ্য ইউজার এন্ড স্টুডেন্ট আর কি। ইউজার স্টুডেন্ট থাকলে আরো 2টা হতো। তো হোস্টেল একটা ক্লাস থাকবে, এটা কোলাবোরেশন থাকবে ইউজারের সাথে। এটা হলো গিয়ে ফাংশন গুলা কি টাইপের থাকবে, লাইক হোস্টেল অ্যাডিং অথবা শোয়িং দ্য হোস্টেল ডিটেইলস, অথবা মানে এটার কাজগুলা আমরা তো জানি যে সিআরসি কার্ডের মধ্যে রেসপন্সিবিলিটিস হচ্ছে গিয়ে ইদার নোয়িং সামথিং অর ডুইং সামথিং, রাইট? সো ইন দিস কেস ইট does what? It shows the hostel details, adds the hostel, তারপরে হলো গিয়ে provides the hostel form. তারপরে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে গিয়ে সিমিলার, জাস্ট প্রোভাইডস অ্যাডস, পোস্ট করে অ্যাড এন্ড দেন শো করে। এর কোলাবোরেশন হচ্ছে ইউজারের সাথেও আবার হোস্টেলের সাথেও, কারণ ইউজার করবে অ্যাডভার্টাইজমেন্ট বাট হোস্টেলের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়। সো এই দুটার সাথে কোলাবোরেশন। কমপ্লেইন দিবে কারা? ইউজাররা। তো এটার জন্য কমপ্লেইন ফর্মটা প্রোভাইড করা হবে, সেটা অ্যাড করা হবে ডেটাবেসে, আর সেই কমপ্লেইনটা শো করা হবে। আর রিভিউর কেসে হচ্ছে কে রিভিউ দিবে? স্টুডেন্ট অ্যাবাউট দ্য হোস্টেল। সো এই দুইটার সাথে কোলাবোরেশন থাকবে। আর এটা ফাংশনস হবে হচ্ছে গিয়ে টেকিং দ্য রিভিউ ফ্রম স্টুডেন্টস এন্ড অ্যাডিং দ্য রিভিউস, দেন শোয়িং দ্য রিভিউস। সো দিস ইজ বেসিক্যালি দ্য সিআরসি ডায়াগ্রাম। তো আপনারা তাহলে ভালো করে প্রিপারেশন নেন। নেক্সট টিউসডেতে হচ্ছে আপনাদের ক্লাস টেস্ট এই 3টা টাইপের ডায়াগ্রামের উপরে। হোপফুলি তার আগের ক্লাসে আমরা সিকোয়েন্স ডায়াগ্রামটা পড়ে ফেলবো এন্ড সেটার উপর আপনারা প্রেজেন্টেশন রেডি করতে পারবেন। ঠিক আছে, সবাই এসআরএস এর উপর কাজ করা শুরু করে দেন।